This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা রয়েছি। মধুকল্পিতা, নির্বাচনের আগে দল বদলটা কিন্তু আকছাড় দেখা যায়, দল বদল হয়, কিন্তু কোনো ইস্যুতে রাজনৈতিক অবস্থান বদল হয় তো ভালো ভালো নেতারাও কোথাও গিয়ে ঘেটে যান। কেন ময়নায় ঘটেছে? লক্ষ্মীর ভান্ডারে ৫-৬ মাসের টাকা বাকি রয়েছে। কুণাল ঘোষ চন্দ্রিমার পাশে বসে এই কথা কি বলছেন? সত্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতা, দলে যোগ দেওয়া নতুন নেতার অভিযোগ সামাল দেওয়ার চেষ্টা স্বাভাবিকভাবেই করলেন চন্দ্রিমা এবং কুণাল। কিভাবে দেখুন। আকচা এবং গজিনা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায়, এটা খুব জনপ্রিয় প্রকল্প, টাকাটা বন্ধ হয়ে গিয়েছে, তারা খুব কষ্টের মধ্যে ছিল। উনি বলেছেন ওনার মতো করে, কিন্তু এখানে যে কোনো বিজেপি আর তৃণমূলের কোনো ভাগাভাগি থাকে না, এটা সারা বাংলা বলবে। তৃণমূলে যোগ দিয়েই নতুন দলকে অস্বস্তিতে ফেললেন বিজেপি থেকে আসা নেতা। ওই নেতার দাবি, ময়নায় এখনো লক্ষ্মীর ভান্ডারে ৫ থেকে ৬ মাসের টাকা বকেয়া। আর যখন তিনি এই দাবি করছেন, তখন তার পাশে বসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সঙ্গে কুণাল ঘোষ। দলে নতুন যোগ দেওয়া চন্দন মণ্ডল প্রকাশ্যে এই অভিযোগের বিপক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত মহিলারা তারা কি বলছেন? এটা মনে হয় ৭ না ৬ হবে, মনে হয় পাইনি, মনে এবার পেয়েছি। ওই যে ১ মাসের টাকা ঢুকছে, এখন ৫ মাসের টাকা ঢুকে ১,৫০০ টাকা ঢুকে, মানে ৫ না হয়তো বেশি হবে, টাকা পাইনি। ৫,০০০ যাইনি, কোনো ঢুকেনি, টাকা পাইনি। গেরুয়া শিবির বারবার অভিযোগ করেছে, ময়নায় বিধায়ক বিজেপির হওয়ায় সেখানকার মহিলাদের বঞ্চনা করছে তৃণমূল সরকার। এবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতার মুখেও শোনা গেল সেই একই অভিযোগ। যদিও চন্দন মণ্ডলের দাবি, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরই নাকি ফের লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে ময়নায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের এলাকার মায়েরা পাবে। তারা টাকা পেয়েছে, কিন্তু এখনো ৫-৬ মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি যাতে এই টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। চন্দন মণ্ডল কৃতিত্ব নিতে চাইলেও তার সদ্য প্রাক্তন দলের বিধায়ক তা খারিজ করে দিয়েছেন। উনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমরা কেস করেছিলাম এবং লক্ষ্মী ভাণ্ডার দিতে বাধ্য হয়েছে এই রাজ্য সরকার। তার জন্য চন্দন মণ্ডল টিএমসি গেলে লক্ষ্মী ভাণ্ডার পাবে, সেটা কোনো বড় ব্যাপার না। আমরা কোর্টে কেস করেছি, হাইকোর্টে, হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি এবং হাইকোর্ট লক্ষ্মী ভাণ্ডার ব্যবস্থা করে দিয়েছে। তবে দলে যোগ দেওয়া নতুন নেতার অভিযোগ সামাল দেওয়ার চেষ্টা করেন কুণাল ঘোষ। ২-৪টে টেকনিক্যাল কারণে, সেগুলো এই ডিপার্টমেন্টাল কোনো টেকনিক্যাল কারণে, কোনো পার্টিকুলার এলাকা বা কোনো বুথ বা কোনো এলাকায় কোনো স্লটে কোথাও কোথাও কোনো স্কিমের টাকা হয়তো কোথাও দেরি হয়েছে ইত্যাদি। সম্প্রতি ময়নায় লক্ষ্মীর ভান্ডারে টাকা বন্ধ কেন, রাজ্যের কাছে রিপোর্ট তলব করে হাইকোর্ট। আদালত জানিয়ে দেয়, মামলা চলাকালীনও প্রকল্পের টাকা আটকে রাখা যাবে না। ১৭ই ফেব্রুয়ারি সেই মামলার ফের শুনানি রয়েছে। তার আগে তৃণমূলে যোগ দিয়েই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বঞ্চনা বিতর্ক আরও উস্কে দিলেন বিজেপির সদ্য প্রাক্তন নেতা, তাও আবার পুরনো দলের ভাষাতেই। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ময়নায় লক্ষ্মীর ভান্ডার বিতর্ক পৌঁছে গিয়েছিল আদালতে, কিন্তু সেই খবর কোথায় ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সের হোসেন তিনি জানেন না। তাই খোলা মঞ্চ থেকে এই রব ছাড়ছেন, বুথে না জিতলে বন্ধ হবে সব প্রকল্প। দেখা যাবে 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে, পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। স্পষ্ট কথায় কষ্ট নেই, ভাঙড়ের শাসক নেতার মুখেও স্পষ্ট কথা, সঙ্গে হাতে গরম উদাহরণ। এক হাতে দাও, অন্য হাতে নাও, প্রকল্পের সুবিধা শাসক দল করলেই মিলবে। শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, পলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল, সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে। বছর ৩ আগের কথা, হৃদয় ভরা এই বাড়িটা ভাঙড়ে বেশ চর্চায় উঠে এসেছিল। ভাঙড়ের লাভ হাউস, মালিক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সের হোসেন। বাড়িতে এত হৃদয়, কিন্তু রাজনীতির হৃদয়টা এত ছোট। এইসব আজে বাজে কথায় কান দেবে না। মানুষকে আতঙ্কিত করার জন্য, নিজেদের কাছে টানার জন্য ভয় দেখিয়ে তার একটা অপপ্রচেষ্টা চলছে।
ভাঙড়ের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লাও কিছুদিন আগে এই সুরেই কথা বলেছিলেন। মোদাসেরের মন্তব্য নিয়ে তিনি কিছু বলতে চান না। ভাঙড়ের নেতা যা বলছেন সেটা কি চন্দ্রকোনায় শুরু হয়ে গেছে? অভিযোগ, সিপিএম করার অপরাধে নাকি আবাসের বাড়ি মিলছে না। বাড়ির এই ছবিগুলো হয়তো আবাসের দরখাস্তে শিলমোহর দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু দরখাস্ত বারবার খারিজ হচ্ছে, অন্য কোনো কারণ নয়। অভিযোগ, এই বাড়ির বাসিন্দারা সিপিএম এর সদস্য। আমরা কিন্তু বাড়ি পাচ্ছি নি, আমরা কেন পাবো না? আমরা তো ভোট দিই, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। ভাঙা এই ঘরও এখন রাজনীতির রণাঙ্গন। সরকারকে, বর্তমান সরকারের নেতাকর্মীদিকে জানিয়েছে, তা সত্ত্বেও পাইনি। আমাদের হয়ে লড়াই সংগ্রামে আন্দোলনে যুক্ত থাকে বলি, সিপিআইএম এর কর্মী বলি, তাকে এই বর্তমানের থেকে সরকারি প্রকল্পের থেকে বাদ দেওয়া হয়েছে। যারা প্রকৃতই বাড়ি পাওয়ার যোগ্য তারা কেউ বাড়ি পায়নি। এক একটা ফ্যামিলিতে 10 জন 12 জন করে সদস্য আছে, তারা প্রকৃতই সত্যিকারের গরিব, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। এইটি নিয়ে বামেরা বা বিজেপি রাজনীতি করছে। কারণ দেখুন, যে আগামী দিনে যাদের নেই ধীরে ধীরে হবে, একদিনে তো সবটাই মিটে দেওয়া সম্ভব নয়। প্রতিপক্ষ হওয়ায় কারো আবাস পাচ্ছে না পাকা ছাদ, কারো লক্ষ্মীর ঝাঁপিতে ঝাঁপ ফেলার হুমকি এখন রাজনীতির চর্চায়। সরকার পরিকল্পনা করতে যে টাকা খরচ করে, সেই টাকা মানুষের উপরে ট্যাক্স ধার্য করে আদায়ও করে, অর্থাৎ কেউ কারি পৈতৃক সম্পত্তি থেকে মানুষকে কিছু দিচ্ছে না। ভাঙড় হোক বা চন্দ্রকোনা, সরকারি প্রকল্প কি শাসকের দলের রঙে রঙিন? সত্যজিৎ মণ্ডল ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। ঝকঝকে তকতকে নতুন গন্ধও গা থেকে ছাড়েনি। নতুন রাস্তা পেয়ে সকলের মুখে হাসি ফুটেছিল, কিন্তু সেই আনন্দ 48 ঘন্টায় ভ্যানিশ। কাজ শুরু হয়েছিল মাস কয়েক আগে। জেলা পরিষদের অধীনে ঠিকাদারি সংস্থা কাজ করছিল। পদমপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিকাশি বাজার থেকে বিষ্ণুবার 2 নম্বর পঞ্চায়েতের হীরাপুর পর্যন্ত পিচ রাস্তা হয়। নতুন রাস্তা পেয়ে খুশি হয়েছিলেন এলাকাবাসী, কিন্তু এ কি, দুদিন যেতে না যেতেই পিচের রাস্তার দফা রফা। সামান্য চাপ দিলেই হাতের টানে চাদরের মতো উঠে আসছে পিচ। খুশি রাতারাতি বদলে যায় ক্ষোভে। এই রাস্তার কাজ এই 2 একে আরম্ভ হচ্ছে, আর এই 2 একের মধ্যে এই পিচের এই দুর্দশা। তাহলে রাস্তাটা কখন কি হবে, কি কাজ হচ্ছে, কি হচ্ছে, হাতে তুলে যাচ্ছে? হ্যাঁ, হাতেই উঠে যাচ্ছে রাস্তার কাজ। রাস্তায় এমন চিট দিচ্ছে, উঠে বাড়ি যারে পিচ এমন দিচ্ছে আর কি। আপনারা কি চাচ্ছেন? চিট চাইছে ওটা তুলে আবার পরিষ্কার করে আবার নতুন করে করতে হবে। ভোটের মুখে শুভেন্দু গড়ে রাস্তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। সমস্ত রাস্তায় বেহাল, আপনি কোনো রাস্তাতে রাজ্য সড়কে যেতে পারবেন না। এবার গ্রামগঞ্জের যা অবস্থা, কোনো কিছু মেনটেনেন্স হয় না। পথশ্রীর উন্নয়নকে কেউ কেউ কটাক্ষ করার জন্য এইরকম 2-1টা ছবি ছাড়ছে। ইতিমধ্যে আমাদের পথশ্রীর 3 কাজ শুরু হয়ে গেছে, যেখানে যে সামান্য অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিষ্পত্তি দ্রুততার সঙ্গে হয়ে যাবে। রাস্তার গল্প দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন গ্রামবাসীরা। অভিযোগ পৌঁছয় জেলা প্রশাসনের শীর্ষস্তরে। ভোটের বাজারে তড়িঘড়ি পথে নামে জেলা প্রশাসন। আমি খবর পেয়েছি, এসআরডি ইঞ্জিনিয়ারদেরকে বলা হয়েছে, ওনারা গিয়েছেন, ইনকোয়ারি করেছেন, এবং যিনি কন্ট্রাক্টর আছেন তাকে বলা হয়েছে যে এটা রেকটিফাই করে ইমিডিয়েটলি ঠিক করে করা হোক। কিছু একটা ভুল কিছু করেছিল, সেটা আমরা দেখে নিচ্ছি। রাজ্যের অনেক জেলাতেই ছবিটা কম বেশি এক। খারাপ রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতেই যেন অভ্যস্ত হয়ে উঠছেন রাজ্যবাসী। রাস্তা যদিও বা পান, তার মেয়াদ 48 ঘন্টা। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রাস্তায় ক্ষোভের ক্ষত আর নেতাদের হাতে তাপ্পির প্রলেপ। তা সে গ্রামীণ রাস্তা হোক বা রাজ্য সড়ক, দিকে দিকে ভরসা তাপ্পি। মারা যাবে, এটা একটা আশা রয়েছে, সামনে ভোট আসছে। নেতা প্রধানরা করছে না তো হবে কি করে? তাদেরকে বলতে গেলে আমরা খারাপ। একসঙ্গে 2 মেদিনীপুরের মানুষের কথা। গ্রামীণ রাস্তা হোক বা রাজ্য সড়ক, পাবলিকের জন্য হোঁচটি বরাদ্দ। রাস্তার দাবি ধুলো হয়েই উড়ে যায়। মেদিনীপুর থেকে ভাদুতলা হয়ে লালগড় 13 কিলোমিটার রাস্তার এই হাল দেখে কেউ বলবেন না এটা রাজ্য সড়ক। একটাই রাস্তা, তাই উপায় নেই জনতার। জীবন হাতে এই পথেই রোজ ছুটছে গাড়ি, বাইক। কোনো পেশেন্ট যদি বাড়িতে কোনো পেশেন্ট থাকে, নিয়ে যেতে এমার্জেন্সি হলে মারা যাবে। কি বলো, বোঝে না, গাড়িতে সিটে বসতে পারেনি, এত দাম করছে গাড়ি। এমার্জেন্সি গাড়ি খুব কষ্ট হচ্ছে, ডেলিভারিগুলো
এমন কষ্ট হচ্ছে মেয়েদের, সে কি বলে বোঝায়। সামনে ভোট আসছে, হয়তো ভোটের আগে রাস্তাটা ঠিক করে দিতেও পারে, পরবর্তীতে কি হবে এটা একটা আশা রয়েছে। সামনে ভোট আসছে, ভোট আসছে, নেতারা প্রতিশ্রুতির ঝুলি নিয়ে তৈরি। বিরোধী দলের নেতা বলছেন পথের দাবিতে পথে নামবেন, আর জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আবার কেন্দ্রীয় বঞ্চনার আওয়াজ তুলছেন। প্রশাসন শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিবাদ বা প্রতিরোধটা তারা তুলে দিয়ে আবার যেই সেই অবস্থা। হয়তো এই নির্বাচনের আগে সম্ভব নয়, আপনার প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা সেটাও আটকে দিয়েছে। জাতীয় সড়ক থেকে এবার যাওয়া যাক গ্রামের পথে, সেখানেও যে হোঁচটের পর হোঁচট। পাঁশকুড়ার মেচো গ্রাম, নারকেল ফাটিয়ে পথশ্রী 3 প্রকল্পে রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু পথশ্রী 4 প্রকল্পের কাজ শেষের পথে। অথচ মেচো গ্রামের 1700 মিটার রাস্তা আর হলো না। বরাদ্দ হয়েছিল 1,47,00,000 টাকা। উল্টে প্রশ্ন করলেই হুমকির অভিযোগ। আজ বলছে ইট পড়বে, কাল বলছে বালি পড়বেন, তো হচ্ছেই ভোট দিয়ে জিতাও তো সব হয়ে যাবে। তাদেরকে বলতে গেলে আমরা খারাপ, বলতে গেলে আমি যদি কোনো কাজে যুক্ত থাকি সে কাজ থেকে আমাকে সাসপেন্ড করে দিবে। প্রতিদিন প্রায় 5 থেকে 7,000 মানুষের যাতায়াত এই পথে। এখন ভোটের মরশুম, তাই পথের ধারে রাজনীতির আলতো ছোঁয়া। ভোটের সামনে তারা নারকেল ফাটিয়ে মানুষকে আশ্বাস দিয়ে ভোট নেওয়ার জন্য সেখানে উদ্বোধন করেছে, তারপরে যেই ভোটে চলে গেছে মানুষের কথা তেমনি ভুলে গেছে। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ওই রাস্তাকে আপাতত মানুষের পথ চলার মতো করবে, কিন্তু পথশ্রী ধরে রাস্তাটা তৈরি। 2 এলাকার মানুষই লক্ষ্য করছেন তাদের পথের দাবিতে আপাতত তাপ্পির প্রলেপ দেওয়ার ব্যবস্থা হচ্ছে, কিন্তু ভোটের প্রলেপ নয়। মানুষের চাই স্থায়ী সমাধান। দেবব্রত সরকার ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মালদায় বাংলার বাড়ির টাকা উপভোক্তার নয়, ভুতুরে অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সরকারি প্রকল্পে আবারও জালিয়াতি চক্র। দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করছে বিজেপি, আর তৃণমূল বলছে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। উপভোক্তার নাম একই থাকছে, কিন্তু অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে আধার নম্বর বদলে যাচ্ছে। সরকারি প্রকল্পে আরও এক জালিয়াতি চক্র। এবার ট্যাব কেলেঙ্কারির মতোই মালদায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা চলে যাচ্ছে ভুতুরে অ্যাকাউন্টে। ইনি ইংরেজ বাজারে যদুপুরের বাসিন্দা MD তৌসিফ। তার অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে তার মায়ের নাম থাকলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ব্যাংকে খোঁজ নিয়ে দেখা যায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের নম্বরই বদলে ফেলা হয়েছে। সেই ভুতুরে অ্যাকাউন্টে ঢুকেছে 1,20,000 টাকা। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম এসেছিল। মায়ের অ্যাকাউন্ট দিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সবকিছু ঠিক ছিল। পরবর্তীতে জানতে পারি কি যে অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীর অবশ্য দাবি, খবর পাওয়ার পরেই ওই ভুতুরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। স্যার, SBI অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টা ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। কিন্তু সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠতেই তৃণমূলকে চোর বলে নিশানা করেছে বিজেপি। ট্যাব দুর্নীতি, কম্পিউটার দুর্নীতি একই সিস্টেমে হয়েছিল, শুধু আধার কার্ড আর সিস্টেম পাল্টিয়ে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল। কিন্তু দুর্নীতি হলে কি হবে? সরকার তো তৃণমূলের, ওপর থেকে নিচ অব্দি কেউ যদি দুর্নীতি না করে, আলপিন থেকে এলিফ্যান্ট, তাহলে তৃণমূল কংগ্রেস করতে পারবে না। আর তৃণমূল বলছে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। যে কোনো মূল্যে এই ধরনের কোনো রকম করাপশন, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ থাকে সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য উপভোক্তারা তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ একাধিক নথি জমা দেন। সেই তথ্যে কি করে জালিয়াতি করা হচ্ছে? তাহলে কি সরকারি দপ্তরেই দুর্নীতির ঘুঘুর বাসা? সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কয়লা পাচারের পুরনো মামলায় আরো 144 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোথা থেকে এত বিপুল পরিমাণের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, বিস্তারিত জানাবেন সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, কয়লা পাচারের যে মামলায় সম্প্রতি আইপ্যাক দপ্তরে তল্লাশি চালানো হয়েছিল, সেই মামলাতেই 100 কোটি টাকার উপরে সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। এবং এই যে 100 কোটি টাকার উপরে সম্পত্তি সম্পূর্ণটাই তো কিন্তু লালার যে সিন্ডিকেট অর্থাৎ অনুপ মাঝি,
সেই লালা সিন্ডিকেটের যে টাকা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থায় খাটানো হয়েছিল সেই টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। 100,44,00,000 টাকা এবং এখনো পর্যন্ত এই 100 কোটি মিলিয়ে 322,71,00,000 টাকা এই কয়লা পাচারের মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে, যেটা বিভিন্ন সংস্থার নামে জমি কেনা হয়েছিল, মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন জায়গায় সরানো হয়েছিল। মূলত লালা সিন্ডিকেট কিভাবে কাজ করতো সেটাও কিন্তু ইডির তরফ থেকে জানানো হয়েছে, একটা ছবি প্রকাশ করা হয়েছে। সর্বমোট এই দুর্নীতি 2,742 কোটি টাকা। ধন্যবাদ শর্মিষ্ঠা। এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হবে একবার পুরুলিয়ার দিকে। কেননা মহারাষ্ট্রের পুনে, সেখানে পুরুলিয়ার যুবকের রহস্য মৃত্যু, এবং তার মৃত্যুটা হলো কিভাবে? বাংলায় কথা বলার জন্য নাকি অন্য কোনো কারণ? সেই দরজাতেই সরগরম রাজ্য রাজনীতি। আজই পুরুলিয়ায় সুখেন মাহাতোর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর এই ঘটনায় প্যাটার্ন দেখছেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে বলে তার অভিযোগ। পাল্টা বিজেপির প্রশ্ন, বাংলায় কর্মসংস্থানের সুযোগ কোথায়? গত 6 মাস 8 মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, সেটা ভয়ঙ্কর। আর অন্য রাজ্যগুলোতে তো হচ্ছে না, এটা খালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। বাংলায় এসআইআর ইস্যুতে রাজনৈতিক সংঘাত সপ্তমে। এই মোক্ষম সময়েই বাঙালিয়ানার আবেগ উস্কে দিতে তৃণমূল অস্ত্র করল বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে বাংলায় পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর রহস্য মৃত্যুকে। প্রতিবাদের সুরটা বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে গেলেন পুরুলিয়ার বড়া বাজারে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে। সমবেদনা জানিয়ে আইনি সাহায্যের আশ্বাস দিয়ে পরিযায়ী মৃত্যুতে রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তুতে নিয়ে এলেন বিজেপিকে। চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকার ও পুরুলিয়ার বিজেপি সাংসদকে। মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক, তাকে খুন করা হলো, হত্যা করা হলো, আমরা এর বিচার চাই। যখন কোনো কিছু বাইরের কোনো কিছু প্রয়োজন হয় তখন আপনারা মনে হয়েছে বিজেপির সাংসদ এটা করতে পারবে আর জ্যোতির্ময় সিং মাহাতোই করতে পারবে, সেই জন্য আপনি বারে বারে এটা উল্লেখ করেছেন। ধন্যবাদ জানাই এটার জন্য আপনাকে। সুখেনের বাড়ি যেখানে, পুরুলিয়ার বড়া বাজারে সেই বাধাডিহি গ্রামে শোকের আবহ। সবার প্রশ্ন, কি কারণে খুন হলেন সুখেন? ব্যক্তিগত শত্রুতা নাকি বাংলা বলার জন্য খুন? এই নিয়ে কথার লড়াইয়ের মধ্যেই এই ভিডিও পোস্ট করেছে বিজেপি, যেখানে সুখেনকে দেখা যাচ্ছে। বিজেপির দাবি, বাংলা বলার জন্য কোনো বিষয় নয়, মত্ত অবস্থায় অশান্তির জন্যই খুন হয়েছেন সুখেন। পুনে পুলিশের বক্তব্যেও সেই একই তত্ত্ব। ফুটেজেও আমরা যেরকম দেখেছি টলছিলেন তিনি, কি কারণে টলছিলেন তা এখান থেকে প্রেস কনফারেন্স করে বলা যাবে না, নিশ্চয়ই তদন্ত হবে, প্রকাশ হবে। কোথাও কোনো রকম বাংলা বলার জন্য অত্যাচার হলো কিংবা তাকে ধাক্কাধাক্কি করা হলো, মারধর করা হলো ইত্যাদি নয়। কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ। আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না। সুখেন মাহাতো তিনিও কুর্মী সম্প্রদায়ের মানুষ। স্বাভাবিকভাবে সুখেন মাহাতোর মৃত্যুর পরে তার মৃতদেহ গ্রামে পৌঁছতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। এই সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও বার্তা দিলেন যে কুর্মী সম্প্রদায়ের মানুষের সঙ্গেও তিনি রয়েছেন। আপনারা ফিরে যেতে চাইছেন না, কি বলবেন? না, আমি তো বললাম যে আমি আর ফিরে যাব না, আমার এখানে কিছু কামের ব্যবস্থা এখানেই করে দাও। এদিকে সুখেনের মৃতদেহ যখন তাদের গ্রামের বাড়িতে ফিরছে, তখনও ভিন রাজ্যে যাওয়ার ট্রেন ধরার ভিড় পুরুলিয়া স্টেশনে। পুরুলিয়াতে সেরকম তো কাজ পাওয়া যাচ্ছে না যে এখানে থেকে 2 পয়সা করবো। কি জন্য যাচ্ছ? কি জন্য যাচ্ছ? কাজ করতে। এখানে কি কাজ নেই? না, এখানে পুরুলিয়া পশ্চিম বাংলার ভিতরে কোনো কাজ নেই। মূল সমস্যাটা আসলে কর্মসংস্থানের। পর্যাপ্ত শিল্পোৎপাদনের সুযোগ না থাকলে কর্মসংস্থানেরই বা সুযোগ আসবে কোত্থেকে? শুধু ভাতায় কি আর সংসারের পেট চলে? হীরক মুখোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। প্রায় 1 বছর ধরে পার্টি অফিস বন্ধ, সামনে আগাছা ভর্তি। কি ভাবছেন কোনো বিরোধী দলের পার্টি অফিসের কথা বলছি? না না, পার্টি অফিসটা শাসক দলেরই। বিধানসভা ভোটের আগে শাসকের অস্বস্তির নামে এই মুহূর্তে রায়নার হিজল। এই আগাছায় কাঁটার সংখ্যাই বেশি। উত্তর থেকে দক্ষিণ শাসক নেতারা আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন চতুর্থবার ক্ষমতায় ফিরবেন, কিন্তু পূর্ব বর্ধমানের রায়নার হিজলনায় সেই আত্মবিশ্বাসে কি চির? ব্লক সভাপতি এবং বিধায়কের কোন্দলে হিজলনার এই পার্টি অফিসে 2023 পঞ্চায়েত ভোটের পর থেকেই তালা। ভোটের আগে আবার একটা টুইস্টও আছে।
এলাকার কিছু হেভিওয়েট যারা ব্লক সভাপতি বামদেব মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তারাই পাল্টি খেয়ে এবার বিধায়কের দিকে। তারা এবার পার্টি অফিস বন্ধের দায় পুরোটাই ব্লক সভাপতির দিকে ঠেলে দিয়েছেন। ক্ষোভটা দলের জেলা নেতৃত্বের দিকেও। তেনার এখানে পার্টি অফিসটা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যটা কি আজ আমি বুঝতে পারিনি। আমি প্রতিনিয়ত ওনাকে বলেছি যখন সঙ্গে ছিলাম যে পার্টি অফিসটা খোলার ব্যবস্থা করো, পার্টি অফিসটা খোলার ব্যবস্থা করো। আমরা প্রশাসনকে বলেছি, আমরা জেলা নেতা রবি চ্যাটার্জিকে বলেছি, কোনো কর্ণপাত কোনো কিছু না, দল কোনো কর্ণপাতের কারণে তারা যখনই বলছে আমরা প্রশাসনকে, প্রশাসন বলছে নবান্ন থেকে সব বারণ আছে। অস্বস্তি চরমে। জেলা নেতৃত্ব এই অস্বস্তি নিয়ে খুব বেশি মুখ খুলতে নারাজ। বিধায়ক সবটাই ছেড়েছেন দলের ওপর। আমরা হচ্ছে দলের দাস, কি দলের কৃতদাস। দল আমাদেরকে যে পারমিশনটা দেবেন, যখন আমাদেরকে যে নির্দেশিকাটা দেবেন, সেই অনুপাতে কিন্তু আমরা কাজ করব। ঠিক গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বন্ধ হয়েছে তা তো জানি না, তবে বন্ধ আছে এটা জানি, এবং খোলা হবে এটাও বললাম। বিতর্কের বল কি কেউ নিজের কোর্টে রাখতে নারাজ? কিন্তু কেন? বিজেপির মুখে শাসকের ভাগের অঙ্ক। আমাদের যে অবৈধ বালি সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা বলে আমরা বিজেপির পক্ষ থেকে অনুমান করছি। সবাই একে অপরকে চাইছে না, কারণটা কি আছে? এদের একটাই লক্ষ্য, জনগণের সেবা নয়, নিজেদের সেবা, অর্থ রোজগার। রাজনীতির রণক্ষেত্রে বাম জমানা থেকে রায়নার বেশ নামডাক। তৃণমূল জমানাতেও তেমন কোনো বদল হয়নি রায়নার রাজনীতিতে। রাজ্যে ক্ষমতায় থেকেও রায়নায় কি বিরোধী হয়ে আছে তৃণমূলেরই কেউ কেউ? পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলার পরিচ্ছন্নতায় দক্ষিণের ঝাড়ু। শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথির আগে কামারপুকুর পরিষ্কার করতে ঝাঁটা হাতে দক্ষিণী ভক্তরা। অপরিচ্ছন্নতার দায় তৃণমূলের দিকে ঠেলেছে বিজেপি। এলাকার সাফাই না হলেও কথায় সাফাই দিচ্ছে তৃণমূলের পঞ্চায়েত। 6 ফাল্গুন 19 ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণের 191তম জন্মতিথি। তার আগে সাজছে কামারপুকুর। অপরিচ্ছন্ন অবস্থায় থাকা কামারপুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হাত লাগিয়েছেন দক্ষিণ ভারত থেকে শতাধিক শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দর ভক্ত। শ্রী শ্রী রামকৃষ্ণ মঠের চারিদিকে জঞ্জাল সাফাই করছেন তারা। রাস্তাঘাট থেকে ড্রেন, যাত্রী প্রতীক্ষালয় থেকে শুরু করে গ্রামীণ হাসপাতাল, সর্বত্রই চলছে সাফাই অভিযান। तो हमने यहाँ देखा बहुत गंदा था, यहाँ का बस स्टैंड, यहाँ का हॉस्पिटल्स और यहाँ के जो टंकी से जो लोग पानी पीते हैं वहाँ के आसपास के जो जगह है वो सब बहुत गंदा था। 100 से ज़्यादा वॉलंटियर्स हम यहाँ इकट्ठा हुए और यहाँ क्लीनिंग ड्राइव किए। আমরা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুর থেকে প্রায় প্রতি মাসে আমরা স্বচ্ছ ভারত ও বাংলা গড়ার প্রয়াসে আমরা কামারপুকুর গ্রামটা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান আমরা পরিষ্কার করে থাকি। এইবারে ব্যাঙ্গালোর থেকে তারা 100 জন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক তারা এসেছেন। যে কাজ প্রশাসনের করার কথা সেই কাজ করছেন দক্ষিণ ভারত থেকে আসা এই ভক্তরা। আর আদতে যাদের কাঁধে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব, তারা ব্যস্ত দায় ঠেলাঠেলি করতে। এই যে কামারপুকুর চটি এবং রামকৃষ্ণ মঠ মিশন, রামকৃষ্ণ মিশন স্কুল সংলগ্ন যে এলাকার, সেখানকার যে জনঘনত্ব, জনবসতি এবং সেখানকার যা নাগরিক চাহিদা, একটা পঞ্চায়েত স্তরের পক্ষে সমস্তটা সম্পন্ন করা সম্ভব নয় যদি না মানুষের মনের সচেতনতা অনেকাংশে বৃদ্ধি পায়। ভারত মিশন থেকে লক্ষ টাকা দেয়া হয়, সেই টাকা পঞ্চায়েতের মাধ্যমে খরচা হয়, পৌরসভার মাধ্যমে খরচা হয়। এবং এখানে আমার কাছে লজ্জা যে এই বড় বড় কথা বলেন কামারপুকুরের পঞ্চায়েতের প্রধান, এই টাকাগুলো কি করছে? স্বচ্ছ ভারত মিশনের টাকাগুলো দিয়ে কেন পরিষ্কার করা হচ্ছে না? বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের হেনস্থা। ভোটের সঙ্গে বাঙালিয়ানার বাজার এখন জমজমাট। কিন্তু নবজাগরণের অন্যতম প্রাণপুরুষের জন্মভিটে পরিষ্কার রাখতে দক্ষিণ ভারতীয় ভক্তদের হাতে ঝাঁটা তুলে নিতে হচ্ছে। এতে কি বাঙালিয়ানার গর্ব বাড়ছে? তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।